ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং প্র্যাকটিস ঠিকঠাকই করছো। দেখো, এর আগে আমরা যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে ডাইপোল মুভমেন্ট। নিশ্চয়ই ডাইপোল মুভমেন্ট সম্বন্ধে তোমরা সব কিছু বুঝতে পেরেছো। দেখো, তোমাদের একটা কথা হতে পারে যে ডাইপোল মুভমেন্ট আর বন্ড মুভমেন্ট, এর মধ্যে আমি একবার ডাইপোল মুভমেন্ট বলছি, একবার বন্ড মুভমেন্ট বলছি। ডাইপোল মুভমেন্ট হচ্ছে কোনো বন্ধনে পোলারিটির মাত্রা নির্ণয়ের জন্য ডাইপোল মুভমেন্ট কথাটা ব্যবহার করা হয়। আর বন্ড মুভমেন্ট কথাটা বলছি কেন? বন্ড মুভমেন্টে মানে বন্ডের যে ইলেকট্রনগুলোর যে মুভমেন্ট, সেই বন্ডের ইলেকট্রনগুলোর মুভমেন্ট কোন দিকে, আমি বারবার ধরে বলছিলাম বন্ড মুভমেন্ট এই দিকে, বন্ড মুভমেন্ট এই দিকে। মানে বন্ড মুভমেন্ট মানে কি? বন্ড মুভমেন্টে মানে ইলেকট্রনগুলোর মুভমেন্ট কোন দিকে সেইটা আমি জানানোর চেষ্টা করছিলাম। এবং নিশ্চয়ই তোমরা বন্ধন যে ভ্রামক, বন্ড মোমেন্ট, এটাকে বাংলাতে বলে বন্ধন ভ্রামক। বন্ধন ভ্রামক কোন দিকে নিশ্চয়ই করেছো, এবং ডাইপোল মোমেন্টের ব্যাপারগুলো নিশ্চয়ই বুঝেছো। যখন ডাইপোল মোমেন্ট মিউ ইজুকাল টু জিরো, তখন অণুটা হচ্ছে নন পোলার। এবং মিউ ইজুকাল টু জিরো এখানে এখানে মূলত কোনটা হয়? মূলত হচ্ছে যখন একই পরমাণু দিয়ে যখন কোনো অণু তৈরি হয়, অর্থাৎ মৌলিক টাইপের অণু, সেটা কিন্তু তাদের ডাইপোল মোমেন্টটা জিরো হয়। এবং যদি একাধিক পরমাণু দিয়ে, মানে যদি ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে যখন কোনো অণু তৈরি হয়, তাদের তো ইলেকট্রোনেগেটিভ পার্থক্য থাকে, এবং ইলেকট্রোনেগেটিভ পার্থক্য থাকার জন্য তাদের মধ্যে কিন্তু একটা পোলারিটি আসে, এবং পোলারিটি আসার জন্য তারা কিন্তু পোলার হয়, অর্থাৎ মিউ এর মান নট ইকুয়াল টু জিরো হয়। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধন ভ্রামক বা ডাইপোল মোমেন্টের কথা আমরা পড়েছিলাম, দ্বিমেরু ভ্রামকের কথা আমরা পড়েছিলাম। তো তোমরা দ্বিমেরু ভ্রামকটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। যেটা আমাদের ভালো করে করতে হবে সেটা হচ্ছে ব্যতিক্রমটা ভালো করে করতে হবে। যে ব্যতিক্রম অর্থাৎ দুটো দুটো অণু দুটো অণুর মধ্যে থাকা দুটো পরমাণু, আলাদা আলাদা পরমাণু, কিন্তু তা সত্ত্বেও তাদের বন্ধন দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে জিরো, মিউর মান হচ্ছে জিরো, ডাইপোল মোমেন্ট জিরো। এরকম কিছু কিছু উদাহরণ আমাদের করতে হবে, এবং এই ব্যতিক্রমগুলি তোমাদের পরীক্ষায় থাকে, এবং এই ব্যতিক্রমগুলো হচ্ছে তার স্পেশাল গঠনের জন্য। এবং সেই গঠনের জন্য আমরা যদি দেখব, লব্ধি বলটাকে যদি কাউন্ট করি, সেই লব্ধি বলটা একে অপরের দ্বারা প্রশমিত হচ্ছে। সেই জন্যেই কিন্তু বন্ধন ভ্রামক এক উল্টো দিকে হচ্ছে, মানে বন্ধন ভ্রামক মানে বন্ড মোমেন্ট, বন্ডের মধ্যে থাকে ইলেকট্রনের মুভমেন্ট উল্টো দিকে হচ্ছে মানে লব্ধিটা যদি আমি কাউন্ট করি, তাহলে লব্ধির মানটা হচ্ছে জিরো। অর্থাৎ সেখানে যদি আমি ভালো কথায় বলি যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের যে অভিকর্ষ কেন্দ্র, সেই অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হয়। এটাই হচ্ছে, অর্থাৎ এখানে ই এর মানটা হচ্ছে যে জিরো, এবং এর মান যদি জিরো হয়, আর মিউ যদি ই ইন্টু ডি এর গুণফল হয়, আর এর মান যদি জিরো হয়, তাহলে আমরা বলতে পারি তার দ্বিমেরু ভ্রামকের মানটা, সেই আমরা দ্বিমেরু ভ্রামকের মানটা হচ্ছে জিরো। তো এইভাবেই আমরা করেছিলাম। তো আজকে আমরা নতুন টপিক আলোচনা করবো। এই টপিকটাও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। দেখো, হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করব। তো দেখো, হাইড্রোজেন বন্ডিং এইটা কি, এটা আমি জানতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা হাইড্রোজেন বন্ডিং হতে গেলে তার শর্তটা কি কি এটা আমরা জেনে নেব। যে হাইড্রোজেন বন্ডিংও একটা টাইপ বন্ধন, মানে আমরা যেসব করেছিলাম তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী বন্ধন করেছিলাম, তারপরে আরেকটা বন্ধনও আমরা বলছি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এবং হাইড্রোজেন বন্ধনের মধ্যে অবশ্যই কিন্তু প্রথম যে শর্তটা হবে হাইড্রোজেনের মধ্যে, তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের হাইড্রোজেনের মধ্যে অবশ্যই, হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে অবশ্যই হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকলেই তবেই তো হাইড্রোজেন বন্ডিং হবে। সিম্পল ইজ দ্যাট। হাইড্রোজেন অ্যাটম থাকলেই তবে হাইড্রোজেন বন্ডিং হবে। এবং প্রশ্ন হলো যে হাইড্রোজেন কার সঙ্গে যুক্ত থাকবে, তাদের কি কি বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যের জন্য এরা হাইড্রোজেন বন্ধন দেখাবে। দেখো, হাইড্রোজেন যদি যুক্ত থাকে খুব তীব্র তড়িৎ মৌলের সঙ্গে, যে হাইড্রোজেনকে এইচকে তীব্র মানে হাই ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে যুক্ত এলিমেন্ট বা মৌল এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, যুক্ত থাকতে হবে। এটা দ্বিতীয় শর্ত। তাহলে প্রথম হাইড্রোজেন অ্যাটম থাকবে। হাইড্রোজেন বন্ডিং এর ক্রাইটেরিয়া বলছি, ক্রাইটেরিয়া মানে শর্তকে, প্রথম হাইড্রোজেন অ্যাটম থাকবে, সেখানে হাইড্রোজেন পরমাণু থাকবে। এবং শুধু হাইড্রোজেন থাকলে হবে না, হাইড্রোজেনকে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং সেই হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা অবশ্যই, এই যে হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এটাকে আমি সংক্ষেপে লিখছি,
এই হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যেটা আমি বললাম, এই হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাইজ অবশ্যই কিন্তু ছোট হতে হবে, খুব ছোট হতে হবে, ছোট হতে হবে। এবং 4 নম্বর, এই যে সাইজটা ছোট হতে হবে এবং এই যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলোর কমপক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। এই যে হাই ইলেকট্রোনেগেটিভ তীব্র তড়িৎ-ঋণাত্মক যে এলিমেন্টটা থাকবে হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য এদের কমপক্ষে এক জোড়া লোন পেয়ার থাকবে, কমপক্ষে এক জোড়া লোন পেয়ার থাকবে, লোন পেয়ার থাকবে। তো এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। হাইড্রোজেন থাকবে, এটা কিন্তু নিশ্চিত। হাইড্রোজেনকে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সেই তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলগুলো আকারটা খুব ছোট হবে এবং সেই তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের যে তোমার মধ্যে একটা নিঃসঙ্গ ইলেকট্রন, কমপক্ষে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। তো এইটাকে হাইড্রোজেন সাধারণত এই যে তিনটে শর্ত পূরণ করে কেবলমাত্র আমাদের পর্যায় সারণীতে তিনটে এলিমেন্ট। এই তিনটে এলিমেন্ট কি? হাই ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে পড়ে ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। অর্থাৎ এখানে তুমি কোড করে নিতে পারো ফোনের বানানটা PHONE নয়, আমরা কোড করে নিচ্ছি FON। তো হাইড্রোজেন যদি ফ্লুরিনের সঙ্গে যুক্ত থাকে, বা হাইড্রোজেন যদি নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, বা হাইড্রোজেন যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়। কি ব্যাপারে আমি বলছি, তো এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন শর্ত। এবার দেখো, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি আর ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি তো একই, তাহলে এখানে নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি 3 পাউলিং স্কেলে, আর ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটিও 3। তাহলে ক্লোরিন কেন স্যার আপনি লিখলেন না? আপনি তো ফোন কথাটা লিখলেন FON, অর্থাৎ ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে ক্লোরিন কেন হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না? কারণ ক্লোরিন হাইড্রোজেন বন্ধন ক্লোরিন এই তিনটে শর্তই পালন করতে হবে। তিনটে শর্ত যা পালন করে এই ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানছি, এইটা শর্তটা পালন করবে। এদের এক জোড়া লোন পেয়ার থাকবে, কিন্তু সাইজটা ছোট বলেছে। তো সাইজ ছোট, ক্লোরিনের কিন্তু সাইজটা বড়। ক্লোরিনের যেহেতু সাইজ বড়, তাই ক্লোরিন হাইড্রোজেন বন্ধনে পার্টিসিপেট করবে না। ক্লিয়ার হলো? তাহলে দেখো, হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তটা আমি পরিষ্কার করলাম। হাইড্রোজেন বন্ধন কেবলমাত্র ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে থাকতে পারবে, ক্লোরিনের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে না। শুধুমাত্র পর্যায় সারণীতে তিনটের সঙ্গে হাইড্রোজেন বন্ধন হয়। এবার দেখো, হাইড্রোজেন বন্ধনটা কি, এইটা একটু আমাদের বোঝানোর চেষ্টা করি যে হাইড্রোজেন বন্ধনটা কি। দেখো, এই যে হাইড্রোজেন যখন কোনো তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকে, ধরো হাইড্রোজেন ফ্লুরিনের সঙ্গে যুক্ত আছে, তো হাইড্রোজেন যখন তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকবে, তখন ফ্লুরিনের তো তীব্র ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন যদি তীব্র ইলেকট্রোনেগেটিভ হয়, তো এইটার নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড। এই অণুটা হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইডের মধ্যে এই বন্ড মোমেন্টটা কোন দিকে হবে? মানে বন্ধন ইলেকট্রন জোড়ের সরণটা কোন দিকে হবে? হাইড্রোজেন থেকে ফ্লুরিনের দিকে। এবং এক্ষেত্রে এখানে যেহেতু ফ্লুরিন তীব্র ইলেকট্রোনেগেটিভ, সেহেতু এখানে পোলারিটি খুব বেশি হবে, HF। এই পোলারিটি, এখানে যে F এর পোলারিটি খুব বেশি হবে। আমরা বলেছিলাম যে যত বেশি তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল যুক্ত থাকে, তত বেশি বন্ডের পোলারিটি হয়। অর্থাৎ এখানে যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, সেইটা কিন্তু অত্যাধিক মাত্রায় কিন্তু হবে। এবং এক্ষেত্রে এই HF একটা অণু তৈরি হলো। আর হাইড্রোজেন, তাহলে এখানে দেখো, হাইড্রোজেনের রেসপেক্টে যদি কাউন্ট করো, তাহলে হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেনের কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো বাইরে, মানে H+ হিসাবে হাইড্রোজেন আকার হচ্ছে সব থেকে ছোট। হাইড্রোজেন হিসেবে যদি কাউন্ট করো, যে হাইড্রোজেনের আকার হচ্ছে সব থেকে ছোট। হাইড্রোজেনের আকার যদি সব থেকে ছোট হয় এবং এই H-এর যদি তোমার এই H+ অবস্থায়, মানে আয়নীয় অবস্থায়, এখানে তো একটা ডেল্টা প্লাস আছে, তো H+ অবস্থায়, তাহলে কি হবে? H+-এর কিন্তু কোনো ইলেকট্রন কিন্তু থাকে না। হাইড্রোজেনের আকার ছোট, এবং দেখো এইখানে যখন যুক্ত হয় তখন কিন্তু H+ অবস্থায় আছে। H+ হলে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রনও কিন্তু H কক্ষকের মধ্যে কিন্তু থাকে না। সেই অবস্থার সুযোগ নিয়ে, অর্থাৎ এই হাইড্রোজেনটা কিন্তু একটা মানে একটা হচ্ছে আবরণ ছাড়াই পড়ে আছে, অনাচ্ছাদিত অবস্থায় পড়ে আছে এই হাইড্রোজেনটা। হাইড্রোজেনটা অনাচ্ছাদিত অবস্থায় পড়ে আছে এবং ইলেকট্রন দ্বারা আচ্ছাদিত না থাকায় আংশিক পজিটিভ যুক্ত ইলেকট্রন দ্বারা এখানে আচ্ছাদিত নেই হাইড্রোজেনটা। এবার কি হবে দেখো, আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইডের অণু। তো এই আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইডের অণু, এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের অণু। তো এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে এইখানে ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভের সৃষ্টি হবে।
এবার দেখো এই হাইড্রোজেনটার আমি বলছি সাইজ সব থেকে ছোট, এবং এর মধ্যে তো যখন পজিটিভ চার্জ থাকবে, পজিটিভ চার্জ মানে কি, পজিটিভ চার্জ মানে পজিটিভ চার্জ যখন এসেছে পজিটিভ চার্জের মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না, সেটাই তো হয়। হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে কি হচ্ছে, কোনো জিরো ইলেকট্রন। সুতরাং এটা ইলেকট্রন দ্বারা কোনো আচ্ছাদিত নেই। সুতরাং এই অবস্থায় হাইড্রোজেনের কিন্তু একটা ক্ষমতা জন্মায় যে এখানে তীব্র তড়িৎ ঋণাত্মক যে F মাইনাস আয়নটা আছে, এই F মাইনাসটার সঙ্গে একটা বন্ডিং করতে, এই বন্ডিংটা কিন্তু আমরা এই ডট ডট দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ডট দিয়ে কিন্তু আমরা প্রকাশ করি। এবং এইখানে যে বন্ধনটা সৃষ্টি হলো, এই বন্ধনটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ক্লিয়ার? তো সুতরাং এইচএফ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়। আবার দেখো এই দিকেও একটা যে এইচএফ তৈরি হবে, এই এইচএফ তৈরি হবে, সেই এইচএফ সে একই ঘটনা ঘটবে, এই ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, কারণ এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তো হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এইটা এখানে হাইড্রোজেনের পজিটিভ চার্জটা খুব বেশি, কারণ এখানে তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে। তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে মানে এইখানে ইলেকট্রন জোটটাকে সে বেশি পরিমাণে টেনে নিয়েছে তার কাছে, বেশি পরিমাণে যদি টেনে নেয় তাহলে কিন্তু এইটার পজিটিভ চার্জের পরিমাণটা বেশি হয়ে গেছে। সেই কারণেই এই হাইড্রোজেন যখন এই তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে যুক্ত আছে তখনই কিন্তু হাইড্রোজেন বন্ধনটা শো করছে। তো এইচএফ, এই কারণে একে এইচএফ সংগুণিত অবস্থায় থাকে, মানে একটা এইচএফ কিন্তু একক অনুরূপে অবস্থান করে না, এইচএফ কিন্তু সংগুণিত অবস্থায় থাকে, মানে অনেকগুলো এইচএফ অনু যুক্ত থাকে। কি বন্ধনের মাধ্যমে? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই কথাটা খেয়াল রাখতে হবে। এবং এই হাইড্রোজেন বন্ধন যদি হয় তাহলে কিন্তু তাদের ধর্মেরও কিন্তু নানা রকম পরিবর্তন হয়ে যায়। তার ধর্মের পরিবর্তন তাদের মধ্যে চলে আসে, ধর্মের পরিবর্তন তাদের মধ্যে হয় যেহেতু সংগঠিত অবস্থায় আছে, তাদের ওয়েট বেড়ে যায় বা গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেড়ে যায়, এরকম ব্যাপারগুলো ঘটনা ঘটে। আমরা কিছু ধর্মের পরিবর্তন আলোচনা করব। সুতরাং এইচএফ এর ক্ষেত্রে এরকম ঘটে। এবং দেখো এখানে তোমাদের বলেছে যদি এইচএফ, এইটা যদি মানে এইচএফ, এখানে যদি এখানে ধরো এক্স, এইচ এরকম একটা মলিকুল আছে, তো আরেকটা মলিকুল যদি এখানে যদি HY হয় তাহলেও কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম, যদি এক্স আর ওয়াইটা যদি ওই তীব্র ফোনের মধ্যে হয়, মানে ফোন বলতে ওই ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে হয়। ধরো এইখানে হচ্ছে এরা হচ্ছে এইচ এফ মানে HF, এখানে ধরো HF, আর এখানে ধরো এইটা আছে অ্যামোনিয়া NH3, ধরো অ্যামোনিয়া আছে NH3। তাহলে দেখো এইখানে কেবলমাত্র এইটার মধ্যে, এইটাও তো তীব্র ইলেকট্রনিক এলিমেন্ট, সুতরাং এই ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটবে। এবং একই ঘটনা ধরো এই N আর H এর মধ্যেও কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে। সুতরাং এরকম আমরা কিন্তু করতে পারি যে এক্স ওয়াই, আমরা এটাকে যদি আমরা দেখাতে চাই তাহলে এরকম ভাবেও দেখাতে যেতে পারি যে এক্স, এখানে ওয়াই, আর ডট 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 করে এখানে এইচ এর সঙ্গে এটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এখানে এক্স। এবার এক্স ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মেবি হতেও পারে, আবার এক্স নট ইকুয়াল টু ওয়াইও হতে পারে। এক্স যদি ওয়াই এর সঙ্গে সমান হয় তাহলে এইচএফ, সবগুলোই এইচএফ, আর এক্স যদি ওয়াই এর সঙ্গে যদি নট ইকুয়াল টু হয় তাহলে এইচ এর সঙ্গে এই কিন্তু মানে ওই ফোন মানে এই ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেনের মধ্যেই কিন্তু বন্ধনটা গঠন করতে পারবে। এবং সমযোজী বন্ধনকে আমরা টোটাল ড্যাশের মাধ্যমে প্রকাশ করি, মানে গোটাটাই একটা বন্ড মাধ্যমে প্রকাশ করি, টোটাল ড্যাশ। কিন্তু হাইড্রোজেন বন্ধনকে আমরা কিন্তু ডট ডট দ্বারা প্রকাশ করি, এটা কিন্তু তোমাদের ধরে রাখতে হবে। আচ্ছা, এটা হলো। এবার দেখো আমরা যেটা করতে পারি যে হাইড্রোজেন বন্ধনের, তাহলে হাইড্রোজেন বন্ধন কি নিশ্চয়ই বুঝতে পারলে হাইড্রোজেন বন্ধন কি, হাইড্রোজেন বন্ধন কিভাবে হয়েছে। দেখো আমরা এই এইচএফ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়, তারপর জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়। জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয় কেন? দেখো এখানে ও, এইচ এবং এইচ। দেখো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এটা ডেল্টা নেগেটিভ হবে, আর এইটা ডেল্টা পজিটিভ হবে, এটা ডেল্টা পজিটিভ হবে। এবার ধরো আরেকটা অক্সিজেনের অণু আছে, এই জলের অণু আছে, সেই জলের অণুটা কিরকম আছে, এইরকম OH এইচ, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ, আর এইটা ডেল্টা পজিটিভ, এইটা ডেল্টা পজিটিভ। তাহলে দেখো এইখানে কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারলো। আবার এখানে যদি একটা জলের অণু হয়, এখানে OH, এখানে কিন্তু আবার একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। সুতরাং দেখো এখানে কিন্তু অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, সুতরাং অক্সিজেন হাইড্রোজেন দ্বারা যদি যুক্ত থাকে তখন কিন্তু হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে অন্য কোনো অণুর সঙ্গে। হাইড্রোজেন বন্ধন সবসময় কিন্তু হাইড্রোজেন বন্ধন অন্য কোনো অণুর সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে। হাইড্রোজেন বন্ধন নিয়ে আমাদের এটা চিন্তা করতে হবে। আবার যদি ধরো অক্সিজেন আর ফ্লুরিনের কথা বলে দিলাম, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে একটা উদাহরণ ধরো অ্যামোনিয়া, NH3, এটা তো অ্যামোনিয়া। তো NH3 এর মধ্যে একই ঘটনা ঘটবে, এটা ডেল্টা নেগেটিভ, আর এই হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, এটাও ডেল্টা পজিটিভ, এটাও ডেল্টা পজিটিভ, এই হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, কারণ সব বন্ড মোমেন্টগুলো সব নাইট্রোজেনের দিকে, নাইট্রোজেনের দিকে বেশি ইলেকট্রোনেগেটিভ বলে। তাহলে আরেকটা যদি অ্যামোনিয়ার অণু থাকে সেটা কি হবে? এখানে N, এখানে H, এখানে H, এখানে H,
সুতরাং এই নাইট্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যে একটা কিন্তু বন্ধন তৈরি হবে, এই বন্ধনটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। সুতরাং হাইড্রোজেন বন্ধন ফ্লুরিনের ক্ষেত্রে আমি দেখালাম এইচএফ, অক্সিজেনের ক্ষেত্রে দেখালাম জলের ক্ষেত্রে, এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখালাম নাইট্রোজেন বন্ধন দ্বারা হাইড্রোজেন বন্ধন। সুতরাং এই যে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন, ফ্লুরিন এবং অক্সিজেন যুক্ত যে যৌগগুলো থাকে তাদের ধর্ম কিন্তু একটু আলাদা টাইপের হয়, স্পেশাল টাইপের হয়, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য, যে ক্যারেক্টারিস্টিক্স অফ হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা করবো, যে হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধনের থেকে হাইড্রোজেন বন্ধনের শক্তি অবশ্যই কম। যে সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য করব, যে ক্যারেক্টারিস্টিক অফ হাইড্রোজেন বন্ডিং, যে সমযোজী বন্ধনের শক্তি 1 নম্বর, কোভ্যালেন্ট বন্ডের এনার্জি, কোভ্যালেন্ট বন্ড এনার্জি ইজ গ্রেটার দেন হাইড্রোজেন বন্ড এনার্জি, হাইড্রোজেন বন্ড এনার্জি। কোভ্যালেন্ট বন্ড এনার্জি সবসময় হাইড্রোজেন বন্ড এনার্জি থেকে বেশি হবে, কারণ কোভ্যালেন্ট বন্ড এনার্জিটা বেশি শক্তিশালী। হাইড্রোজেন বন্ডকে আমরা ডট ডট দ্বারা প্রকাশ করি, এখানে কিন্তু প্রকৃত যে বন্ধন, সে সমযোজী বন্ধন সেরকম তো হচ্ছে না, সেরকম হচ্ছে না বলে আমরা কিন্তু কোভ্যালেন্ট বন্ড এনার্জি হাইড্রোজেন বন্ড এনার্জি থেকে বেশি হবে, এটাই কিন্তু বলা হয়। এবং এইচ পরমাণুর সঙ্গে যুক্ত পরমাণুটির, যে ধরো এইচএফ, ধরো কোনো একটা মৌলতে এইচএফ আছে, বা এখানে এইচএন আছে, NH3, ধরো HNH3 যেমন আছে, বা এখানে জল HOH আছে, তো কোনটার হাইড্রোজেন বন্ধনটা বেশি শক্তিশালী হবে? যত এখানে যত ইলেকট্রোনেগেটিভিটি যার যত বেশি, মানে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে, তার হাইড্রোজেন বন্ধন তত ভালো শক্তিশালী হবে। সুতরাং দেখো ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, সুতরাং এইটা 1 নম্বরে আসবে, তারপরে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি এটা 2 নম্বরে আসবে, তারপর নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি এটা 3 নম্বরে আসবে। সুতরাং এখানে যদি হাইড্রোজেন বন্ধনে যদি শক্তির ক্রম করা হয়, তাহলে 1 নম্বরে এইচএফ, তাহলে 2 নম্বরে হচ্ছে জল, আর 3 নম্বরে আসছে অ্যামোনিয়া, এটা 3 নম্বরে। তো এরকমভাবেই কিন্তু আমরা বলতে পারি যে যত ইলেকট্রন, যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত যে পরমাণুটা আছে তার ইলেকট্রোনেগেটিভিটির মানটা যত বেশি হবে, সেই বন্ধনের হাইড্রোজেন বন্ধনের শক্তিও তত কিন্তু বেশি হবে। এবং পরের বৈশিষ্ট্যটা দেখো, যে হাইড্রোজেন সমযোজী বন্ধনের মতো হাইড্রোজেন বন্ধনেরও নির্দিষ্ট অভিমুখ আছে। সমযোজী বন্ধনের যেমন একটা নির্দিষ্ট অভিমুখ আছে, এবং হাইড্রোজেন বন্ধনের কিন্তু নির্দিষ্ট অভিমুখ থাকবে। এবং এবং এই অভিমুখটা কিরকম হবে? এই অভিমুখটা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুতে, যে প্রত্যেকটা তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুতে তো লোন পেয়ার থাকবে। আমি বলেছি যে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত, যে ইলেকট্রোনেগেটিভ হতে হবে, তীব্র ইলেকট্রোনেগেটিভ হতে হবে, ছোট হতে হবে, এবং লোন পেয়ার থাকবে। সুতরাং লোন পেয়ার থাকবে, এই লোন পেয়ারের একটা নিশ্চয়ই বন্ড মোমেন্ট থাকবে। সেই বন্ড মোমেন্ট থাকবে বলে, বন্ড মোমেন্ট মানে বন্ধন, যে বন্ডের যে ইলেকট্রনের সরণ, যে বন্ড মোমেন্টটা থাকবে, এবং যেদিকে সরণ হবে, অভিমুখ হবে ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের অভিমুখের উপর হাইড্রোজেন বন্ধনের অবস্থানও কিন্তু নির্ভর করবে। সেই জন্য বলা হচ্ছে যে সমযোজী বন্ধনের মতো হাইড্রোজেন বন্ধনেরও কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ আছে। ঠিক আছে, এবার দেখো যেটা বলেছে তার পরেরটা কি, যে এইচ পরমাণুর আকার ক্ষুদ্র হওয়ায় এইচ বন্ধন দ্বারা যুক্ত পরমাণু দুটির যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বল তীব্র হয়। হ্যাঁ দেখো, এদের ক্ষেত্রে কি হয়, এইচ পরমাণু দ্বারা যুক্ত এই যে এই ধরো এইচএফ, তো এইচএফ, তো এইখানে দেখো, এইখানে আরেকটা এইচএফ হলে, তো এইচএফ, এবার এই যে এইচএফ, এবার দেখো এইচ পরমাণু দ্বারা এই এইচটা তো আকারটা খুব ক্ষুদ্র, তাই দেখো এই এইচএফ আকারটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে কি হবে, এইচ পরমাণু আকার খুব ক্ষুদ্র, এইচ বন্ধন দ্বারা যুক্ত পরমাণু দুটির, এই পরমাণু এইচ বন্ধন দ্বারা যুক্ত পরমাণু দুটি, এইচ বন্ধন দ্বারা, এখানে ধরো এখানে এটা তো ডটেড লাইন, এই ডটেড লাইন, এটা এইচ বন্ধন আছে, তো এইটা হচ্ছে সমযোজী বন্ধন, আর এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো এইখানে তো ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, আর এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, মানে কি এখানেও নিশ্চয়ই একটা ইলেকট্রন যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোর মধ্যে। সুতরাং এইখানে দেখো আমি যেটা বলছি, আচ্ছা আরেকটা আমি এটা যেটা বলছি দেখো, তো এইখানে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন আছে, এবং হাইড্রোজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন মানে যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে, এবং এইখানেও ফ্লুরিনেরও যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে, এই ফ্লুরিনের যোজ্যতা কক্ষে আর এই ফ্লুরিনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে, এবং এদের অবস্থান কিভাবে হলে এদের মধ্যে বিকর্ষণ বল সব থেকে কম হবে? এদের অবস্থান যদি লিনিয়ার হয় বা সরল রৈখিক হয়, তাহলে কিন্তু এই যোজ্যতা কক্ষের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ সব থেকে কম হবে, এবং সেই কারণে এরা সাধারণত, এই পরমাণু দুটোর অবস্থান সাধারণত হয় সরল রৈখিক, এবং এটা সরল রৈখিক একটা অবস্থানে অবস্থান করে। যাই হোক, এইগুলো পয়েন্টগুলো কিন্তু এটা মিনিমাম পয়েন্ট, এই মিনিমাম পয়েন্টটা মানে প্রথম দিকের পয়েন্টগুলি বেশি মনে রাখতে হবে।
যে হাইড্রোজেন বন্ধনের শক্তি সমযোজী বন্ধনের থেকে কম। হাইড্রোজেন বন্ধনের মধ্যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত যে পরমাণুটা থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত কিন্তু হাইড্রোজেন বন্ধনের শক্তি তত বাড়বে। এই দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। এবং হাইড্রোজেন বন্ধন নির্দিষ্ট অভিমুখ আছে এবং হাইড্রোজেন বন্ধনের যুক্ত দ্বারা অণুগুলোর বেশিরভাগ কিন্তু সরলরৈখিক হয়, সবগুলো সরলরৈখিক হয় না। তো হাইড্রোজেন বন্ধনগুলো অণুর বেশিরভাগটা কিন্তু সরলরৈখিক হয়, এটা মনে রাখবে। আর বহু সংখ্যক অণু হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে সংযোজিত অবস্থায় যুক্ত থাকে। আমি দেখালাম যে এই চেপের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে বহু সংখ্যক অণু পরস্পর কিন্তু একসঙ্গে সংযোজিত অবস্থায় থাকতে পারে। তো এইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য। মানে এইচএফ বা H2O বা অ্যামোনিয়া এদের তিনজনের মধ্যেই, এই তিনটে মলিকুলের মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকবে। আর হাইড্রোজেন বন্ধন থাকলে এটা একক অনুরূপে অবস্থান করবে না। একক অনুরূপে যদি অবস্থান না করে তাহলে এরা কিন্তু এদের কিন্তু সংগঠিত অবস্থায় থাকবে। এটাই বলেছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এরা একসঙ্গে জোড়া অবস্থায় থাকবে। এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এবং হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ, যদি আমরা হাইড্রোজেন বন্ডিং এর ক্লাসিফিকেশন করি, যে হাইড্রোজেন বন্ধন টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং যদি আমরা করি, তা হাইড্রোজেন বন্ডিংকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারমলিকুলার এইচ বন্ডিং। ইন্টারমলিকুলার মানে কি? ইন্টারমলিকুলার মানে দুটো পৃথক অণুর মধ্যে হচ্ছে ইন্টারমলিকুলার। ধরো তোমাদের স্কুল আর অন্য স্কুলের যখন কম্পিটিশন হবে তখন কি হবে? ইন্টার স্কুল কম্পিটিশন, অর্থাৎ দুটো পৃথক স্কুলের মধ্যে কম্পিটিশন। এক্ষেত্রেও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কি হবে? দুটো পৃথক অণুর মধ্যে হবে। দুটো পৃথক অণু মানে ধরো এখানে একটা এইচএফ, এই একটা অণু, আর এখানে আরেকটা এইচএফ, এই অণু। তো এইটাই আমরা এতক্ষণ দেখিয়েছিলাম যে এইটাই হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আবার এখানে হবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এটা দেখা যাচ্ছে। তো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এ দুটো পৃথক অণুর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডটা দেখা যাবে। এবং আমি যে উদাহরণগুলো দিয়েছিলাম এইচএফ, তারপরে H2O, তারপরে NH3, এদের কিন্তু H2O, NH3 এদের মধ্যে যেটা বন্ধনটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ দেখো জলের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম HOHH, এটা দেখিয়েছিলাম। আর দ্বিতীয়টা কি দেখিয়েছিলাম? ধর আরেকটা জলের অণু আছে OHH, দুটো পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে। দুটো পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন, এটা একটা জলের অণু, এটা একটা জলের অণু। এই দুটো পৃথক অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন হচ্ছে তখন তাকে আমরা বলবো ইন্টারমলিকুলার এইচ বন্ডিং। আরেকটা হতে পারে, দেখো যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হতে পারে এক নম্বর টাইপস অফ। আর দু নম্বর হতে পারে ইন্ট্রামলিকুলার। এটা একটা স্পেসিফিক ইন্ট্রামলিকুলার স্পেসিফিক উদাহরণ আছে। ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং, এই ইংলিশ টার্মটা মনে রাখবে, নাহলে আর আন্তর মধ্যে গুলিয়ে যায়। তো ইন্ট্রামলিকুলার আর ইন্টারমলিকুলার মানে কি? দেখো ইন্ট্রা ক্লাস ক্রিকেট কম্পিটিশন মানে কি? ধরো তোমাদের ইন্ট্রা ক্লাস মানে কি? তোমাদের স্কুলের মধ্যেই যদি তোমাদের স্কুলের মধ্যে দুটো ক্লাসের কম্পিটিশন হচ্ছে, 11-12 মধ্যে কম্পিটিশন হচ্ছে, সেটা হচ্ছে ইন্টার ক্লাস। আর যদি দুটো পৃথক স্কুলের মধ্যে সেটা হচ্ছে ইন্টার। আর যদি নিজস্ব স্কুলের মধ্যে হয় তাহলে হচ্ছে ইন্ট্রা। তাহলে দেখো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে কি? একটাই অণু থাকবে এবং সেই অণুর মধ্যে অন্তর্গত যে পরমাণুগুলো থাকবে সেই পরমাণুগুলো কোনো একটা অবস্থায় কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এটা একটা স্পেশাল, এই টাইপের উদাহরণগুলো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং উদাহরণ একদম খুব স্পেশাল হয়, মানে খুব রেয়ার কেসে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। এবং তাদের দু একটা আছে, যেমন ধরো তোমরা অর্গানিকে পড়বে, এটা পুরো অর্গানিকের জিনিস, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। তো অর্থোনাইট্রোফেনলকে কীভাবে লেখে? এটা হচ্ছে বেনজিন রিং, তোমরা পরে পড়বে, এটা হচ্ছে বেনজিন রিং এর সঙ্গে এখানে এখন OH যুক্ত থাকে, আর অর্থোনাইট্রোফেনল আর নাইট্রো গ্রুপটা যুক্ত থাকে। এই হচ্ছে নাইট্রো গ্রুপ, এটা যুক্ত থাকে, এটাকে আমরা বলবো অর্থোনাইট্রোফেনল। তো এখানে দেখো, এখানে এটা মুখস্থ করতে হবে, কারণ এখন পর্যন্ত এখানে তোমরা জানো না, যদি কোনো বেঞ্জিনের সঙ্গে OH গ্রুপটা যুক্ত থাকে তাকে আমরা বলবো ফেনল মানে কার্বলিক অ্যাসিড, সাবতারাবার অ্যাসিড। তো সেই সাবতারাবার অ্যাসিডের সঙ্গে এখানে এটা হচ্ছে এই গ্রুপটার সাপেক্ষে এই প্রথম পজিশনটাকে বলে অর্গানকে শিখবো, দ্বিতীয় পজিশনটাকে বলে মেটা, তৃতীয় পজিশনটাকে বলে প্যারা। কিন্তু আমাদের আর অর্থতে কোন গ্রুপ যুক্ত আছে? নাইট্রো গ্রুপ যুক্ত আছে। তাহলে এই নামটা কি হলো? অর্থোনাইট্রোফেনলের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। কোথায় হবে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং? দেখো এইখানে H, এখানে OH এর সঙ্গে যুক্ত আছে, এখানে O, তাহলে এইটার মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে। এবং ইন্ট্রামলিকুলার যদি হাইড্রোজেন বন্ডিং হয় তাহলে এটাকে ইন্টারমলিকুলার মানে একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে,
এবং এরা কিন্তু একক অনুরূপে অবস্থান করবে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। কিন্তু এরই একটা আইসোমার আছে, যদি এই NO2 গ্রুপটা যদি প্যারা পজিশনে চলে আসে, তাহলে দেখো প্যারা পজিশন মানে ঠিক উল্টো দিকটা, মানে ওই যেটা আছে, ওই যেখানে আছে তার ঠিক উল্টো দিকে যদি NO2 গ্রুপ থাকে, উল্টো দিকে যদি NO2 গ্রুপ থাকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু ইন্টারমলিকুলারই হবে। মনে করো ধরো আরেকটা প্যারা 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 নাইট্রোফেনল, এই OH, আর এখানে যদি আরেকটা NO2 গ্রুপ থাকে, তাহলে দেখো এই ও এর সঙ্গে আচ্ছা আমি করছি, দেখো এই আচ্ছা এখানে OH, N ডবল বন্ড NO2 হয়ে যাচ্ছে এখানে O, আর এখানে OH, আচ্ছা এখানে OH করছি, এখানে OH, আর একটু দূরে দেখে এখানে OH করছি, এই OH। এইটার নাম দেখো, এইটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, একই অর্থোনাইট্রোফেনল, আর এইটার নাম হচ্ছে প্যারানাইট্রোফেনল। NO2 গ্রুপটা আমি বলেছিলাম প্রথম গ্রুপের সাথে প্রথম OH গ্রুপটা তো যদি থাকে তাহলে ফেনল, আর OH গ্রুপের সাপেক্ষে প্রথম যে লাইনটা পাই এটা হচ্ছে অর্থ, আর এটা যদি মাঝেটা দেওয়া যায় প্যারা, আর এখানে যদি কোনো একটা গ্রুপ থাকে তাহলে অর্থ, আর যদি মাঝেরটা থাকে মেটা, আর যদি একদম শেষে থাকে তাহলে প্যারা। তাহলে দেখো এইখানে কোন গ্রুপে OH এর কোন পজিশনে NO2 গ্রুপটা আছে, প্যারা গ্রুপে, তাহলে এটাকে আমরা কি বলবো, প্যারা নাইট্রোফেনল অর্গানিকে পড়বে। তো প্যারা নাইট্রোফেনলের মধ্যে যে বন্ডিংটা হবে সেটা কিন্তু দেখো এখানে O আর এই H এর মধ্যে যে বন্ডিংটা হবে দুটো পৃথক পৃথক অণুর মধ্যে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এরা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করছে। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে কি, এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এখানে এই কেসে যাবে, দুটো পৃথক অণুর মধ্যে হচ্ছে। আর এক্ষেত্রে অর্থোনাইট্রোফেনল হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ইন্ট্রামলিকুলার, মানে একটাই অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয় সেটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং অর্থোনাইট্রোফেনলে দেখা যায়, আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং প্যারানাইট্রোফেনলে দেখা যায়। নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে আমি আরেকবার বলছি, ইন্ট্রামলিকুলার মানে একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং, হয়েছে। আর হচ্ছে ইন্টারমলিকুলার দুটো পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। সেই জন্যে কি হয় দেখো, এইটা একক অনুরূপে অবস্থান করে, এটা তো হাইড্রোজেন বন্ডিং এর, এই হাইড্রোজেনটা তো ব্লক হয়ে গেল, আর তো কোনো এখানে অণু আসলে আর এখানে হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারবে না। আর ইন্টারমলিকুলার যদি হাইড্রোজেন বন্ডিং হয়, এখানে আবার যদি একটা প্যারানাইট্রোফেনল অণু আসে তাহলে আরও এটা করতে পারবে এবং এটা সংগঠিত অবস্থায় থাকবে। তাহলে তোমরা যদি সংগঠিত অবস্থায় যদি থাকে, তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের সবসময় হয় যে অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফেনলের অপেক্ষা কম কেন? এই দেখো এখানে অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক, এই অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফেনলের অপেক্ষা কম কেন? কারণ অর্থোনাইট্রোফেনল একক রূপ অনুরূপে অবস্থান করছে, এদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। ইন্ট্রামলিকুলার এরা কি হচ্ছে, প্যারানাইট্রোফেনল সমগণিত অবস্থাও আছে, সমগণিত মানে পরস্পর জুড়ে আছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অনেকগুলো অণু। তাহলে কোনটার আণবিক ভর বেশি? অবশ্যই এটা আণবিক ভর বেশি, এবং এদের মধ্যে বন্ধনের শক্তিটাও বেশি। বন্ধনে যদি শক্তি বেশি হয় তাহলে এদের যে স্ফুটনাঙ্কটা মানে কি, তাপ দিতে হবে। তো তাপ যদি দিয়ে এদের মধ্যে যে নিজস্ব বন্ধনগুলোকে ভাঙতে হবে, তা কোন ক্ষেত্রে বেশি তাপ লাগবে? এই ক্ষেত্রে যেহেতু এরা সমগণিত অবস্থায় আছে, সেই জন্য এদের স্ফুটনাঙ্কটা, এই প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্কটা কিন্তু অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক থেকে বেশি হবে। কারণ অর্থোনাইট্রোফেনল একক রূপে অবস্থান করে, এদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাজ করছে, আর প্যারানাইট্রোফেনলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাজ করছে। আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং যখন কাজ করছে তখন এরা কিন্তু সংগণিত অবস্থায় আছে। সংগণিত অবস্থায় থাকলে আণবিক ভর বেড়ে যাচ্ছে, আণবিক ভর বেড়ে গেলে অণুদের মধ্যে ইন্টারাকশন বাড়ছে, অণুদের ইন্টারাকশন বেড়ে গেলে বেশি তাপশক্তি প্রয়োগ করে সেই অণুর বন্ধনগুলোকে ভাঙতে হবে, সেই জন্য এদের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে দেখো আমরা সবটাই পড়েছি যে হাইড্রোজেন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং সবটাই করলাম, নিশ্চয়ই ভালো করে করবে। আর দেখো আরো এবার ইন্ট্রামলিকুলারের জন্য অর্থোনাইট্রোফেনল, এটা খুব ভালো করে করবে, অর্থোনাইট্রোফেনল। আর ইন্টারমলিকুলারের হাইড্রোজেন বন্ডিং তো আমি HF দেখিয়ে দিয়েছি, অ্যামোনিয়া দেখিয়েছি, জল দেখিয়েছি, সবটাই দেখেছি। অ্যাসিটিক অ্যাসিড তোমাদের বইতে আছে, অ্যাসিটিক অ্যাসিড কিরম ভাবে বন্ধন করে দেখো। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা, CH3 C ডবল বন্ড OH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটাকে আমি এরকম ভাবে লিখতে পারি। তো দ্বিতীয় একটা অ্যাসিটিক অ্যাসিড অণুকে আমি এরকম রাখতে পারি, CH3 C, এই দিকে OH-টা রাখো আর এই দিকে ডবল বন্ড ওতে দাও। তো এরা দেখো দ্বিতীয় একটা অ্যাসিটিক অ্যাসিড, দুটোই একই জিনিস, আমি খালি একটু কায়দা করে লিখেছি। তো দেখো এই ওটা এই H-টার মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, আর এই H এই O এর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এবং এই অ্যাসিটিক অ্যাসিড এই জন্যে দুটো অণু কিন্তু পরস্পর জুড়ে থাকে,
এবং এটা অ্যাসিটিক অ্যাসিডকে এই কারণে আমরা কিন্তু ডাইমার রূপে পাই, দুটো অণু পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। এগুলো সব অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডে তো ডিটেলসে পড়বে। তো অর্গানিক কম্পাউন্ডে এটা দেখো অ্যাসিটিক অ্যাসিড দুটো অণু পরস্পর সংগঠিত অবস্থায়, দুটো অণু, এই জন্য এটা ডাইমার বলবো। আর যদি অনেকগুলো অণু যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো পলিমার, কিন্তু এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ডাইমার অবস্থায় থাকবে। আর এই জলের অণু বা অ্যামোনিয়ার অণু এটা কিন্তু পলিমার অবস্থায় থাকে। পলিমার মানে কি, অনেকগুলো অণু কিন্তু জুড়ে আছে, এটা হচ্ছে পলিমার অবস্থায় থাকবে। আর এটা হচ্ছে ডাইমার অবস্থায় থাকবে। অ্যাসিটিক অ্যাসিড অলওয়েজ ট্রিট অ্যাজ এ ডাইমার, ডাইমার অবস্থায় থাকবে, ওরা দুটো অণু পরস্পর জুড়ে আছে। এবং এই ক্ষেত্রে এদের কী হবে, এদের আণবিক ভরটাও বেশি হয়ে যাবে। তুমি একটা রেসপেক্টে কাউন্ট করবে, কিন্তু এরা যেহেতু জুড়ে আছে, সুতরাং এদের কিন্তু দুটোর রেসপেক্টে আণবিক ভরটা কাউন্ট হবে। অর্থাৎ আণবিক তুমি যদি প্র্যাকটিক্যালি যদি তুমি ক্যালকুলেশন করো, থিওরিটিক্যাল তুমি অ্যাসিটিক অ্যাসিডের ভর পাবে কত, অ্যাসিটিক অ্যাসিডের ভর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ভর এখানে ক্যালকুলেশন করে নিতে পারো। CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের ভর কত হবে, CH3COOH, তো আমি সি মানে 12, এখানে 12, এই হাইড্রোজেনের 3, এখানে সি 12, অক্সিজেনের জন্য 16 করে 32, আর এখানে 1। তো এই যে ক্যালকুলেশন হচ্ছে, এটা অ্যাসিটিক অ্যাসিডের তুমি তাত্ত্বিকভাবে ক্যালকুলেশন করছো, কিন্তু যখন তুমি থিওরিটিক্যাল ক্যালকুলেশন তুমি এটা পাচ্ছ, যখন প্র্যাকটিক্যাল করবে তখন কিন্তু এটা ডাইমার অবস্থায় আছে, তাহলে আণবিক ভর কী হবে, এটা ইন্টু 2, ডাইমার অবস্থায় এটা হবে। এগুলো সব যোগফল, এগুলো সব যোগ হবে, কিন্তু এগুলো যোগফল ইন্টু 2 হবে, ডাইমার অবস্থায় আছে বলে। সুতরাং আণবিক ভর কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। সুতরাং এইভাবেই কিন্তু আমরা হাইড্রোজেন বন্ধন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন করে থাকি। এবার দেখো, হাইড্রোজেন বন্ধন হওয়ার ফলে অনেক ধর্মের কিন্তু পরিবর্তন হয়। তোমাদের এখানে প্রচুর ধর্ম দেওয়া আছে, আমি অত ধর্মে যাব না, 4-5টা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এবার নিজেরা করবে। আর না করলেও তোমরা পরবর্তীকালে দেখবে যত 11-12-এর পড়া এগোবে তত কিন্তু হাইড্রোজেন বন্ধন বারবার ধরে ফিরে ফিরে আসবে। এটাও কিন্তু গোটা 11-12 জুড়ে জুড়ে আছে। তো যখনই আমাদের হাইড্রোজেন বন্ডিং, যখনই আমাদের দেখবে, যখনই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন, হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিন এবং হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন যুক্ত আছে, তখনই কিন্তু যদি সেরকম টাইপের কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু তোমাদের কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে, এই ধর্মটার মানটা কিন্তু চেঞ্জ করতে হবে। সুতরাং এই ধর্মটার মানটা কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখবে এদের ধর্মের তখন চিন্তা করতে হবে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং গঠন হচ্ছে। যেমন ধরো এখানে একটা প্রশ্ন দিয়েছে যে অক্সিজেন H2O তরল, লিকুইড, H2O লিকুইড, কিন্তু দেখো এইটা হচ্ছে H2O লিকুইড। এবার অক্সিজেনের নিচে কি আছে, অক্সিজেনের নিচে অক্সিজেন হচ্ছে গ্রুপ নাম্বার 16, তাহলে গ্রুপ নাম্বার 16 প্রথম মৌলটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন নিচে কি আছে, সালফার। কিন্তু সালফার দিয়ে যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে তখন কি পাচ্ছ, H2S গ্যাস কেন? ইজি কোশ্চেন, H2O লিকুইড কিন্তু H2S গ্যাস কেন? কারণ H2O এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, আর হাইড্রোজেন বন্ডিং হলে এদের মধ্যে পরস্পর ইন্টারাকশন বেশি, আর পরস্পর ইন্টারাকশন বেশি বলে এরা লিকুইড। আর H2S এর মধ্যে H2S এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই বলে এরা একক অনুরূপে অবস্থান করে বলে এদের মধ্যে ইন্টারাকশন কিন্তু তেমন বেশি হয় না। ইন্টারাকশন যেহেতু কম সেহেতু এরা গ্যাস। কারণ আমরা তো জানি যে গ্যাস না লিকুইড কাদের ইন্টারাকশন বেশি, অবশ্যই লিকুইডের ইন্টারাকশন বেশি। তো H2O তো লিকুইড কেন? কারণ এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এর জন্য এরা কিন্তু সংগঠিত অবস্থায় আছে। নিশ্চয়ই দেখিয়েছিলাম হাইড্রোজেন বন্ডিং কীভাবে তৈরি হয়, এই যে তুমি দেখেছিলে H2O এরকম করে, আবার এখানে ওই H2O, তো এই অণুটার সঙ্গে যুক্ত হচ্ছে, আবার এখানে H2O হাইড্রোজেন বন্ডিং গঠন করছে, হাইড্রোজেন গঠন করে সংগঠিত অবস্থায় আছে বলে ইন্টারাকশন এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি, আর আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি বলে এরা হচ্ছে লিকুইড। কারণ লিকুইড আর গ্যাসের মধ্যে কার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি? লিকুইডের। সুতরাং H2 হচ্ছে লিকুইড। কিন্তু H2S এরা একক অনুরূপ অবস্থান করছে বলে এদের ইন্টারাকশনটা কম হবে, অণুর মধ্যে ইন্টারাকশনটা কম হবে, অণুর মধ্যে ইন্টারাকশন কম হলে এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। ব্যাস এটুকুই করবে। তারপর দেখো এইখানে আরও এরকম হাইড্রোজেন বন্ধন নিয়ে প্রচুর প্রশ্ন আছে, তোমরা এগুলো সবই শিখে যাবে। যে দেখো এইখানে বলেছে ইথাইল অ্যালকোহল CH3CH2OH, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো মনে হয়, ডাইমিথাইল ইথার, এরা তো পরস্পর আইসোমার, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন প্রপার্টিজ ইজ কল্ড আইসোমার। মলিকুলার ফর্মুলা সেম, C6C2H6O, এটা দুটোরই মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু ডিফারেন্ট ইন প্রপার্টিজ, আলাদা ধর্ম আছে, সেই জন্য এদের আইসোমার বলবো। কিন্তু এই আইসোমারের মধ্যে এদের মধ্যে কিন্তু ধর্মের পার্থক্য আছে। যে অ্যালকোহলের এই ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কিন্তু এই ইথারের থেকে বেশি,
কেন বেশি? ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের থেকে বেশি। ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হচ্ছে ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.5 ডিগ্রি সেলসিয়াস, আর ডাইমিথাইলের স্ফুটনাঙ্ক হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস। কেন এই টার্মটা এলো? কারণ এই ইথাইল অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ঘটে CH3CH2OH, এটা হচ্ছে। এবার দেখো এই আরেকটা যে ইথাইল অ্যালকোহল, সেই ইথাইল অ্যালকোহল, আচ্ছা এখানে ওইচটা এরকমভাবে দেখাচ্ছি। আরেকটা ইথাইল অ্যালকোহল অণুর যে দেখো এখানে আমি ও করছি, এখানে আমি CH3CH2 করছি, এরকমভাবে লিখছি CH3CH2OH। এবার দেখো এই এইচ আর ও এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং গঠন হবে। আবার যদি একটা এখানে যদি একটা আরেকটা যদি C2H5, CH3CH2 মানে C2H5 ইথাইল গ্রুপ, আর এখানে যদি একটা আমি ও রাখি OH, হাইড্রোজেন বন্ধন গঠন হবে। সুতরাং দেখো এটা সমগুণিত অবস্থায় আছে ইথাইল অ্যালকোহল অণুগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, কারণ অক্সিজেন আছে, অক্সিজেন থাকলে হাইড্রোজেন বন্ধন গঠন হবে। সমন্বিত অবস্থায় আছে বলে এদের মধ্যে সমন্বিত অবস্থা আছে বলে এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয়, তাহলে এদেরকে মুক্ত করতে, স্ফুটনাঙ্ক ফোটাতে বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। বেশি তাপ শক্তির প্রয়োজন হয় বলে CH3CH2 স্ফুটনাঙ্ক 78.5 ডিগ্রি সেলসিয়াস। ওয়ারাস ইথারের কিন্তু দেখো ইথারের এখানে ওটা থাকলেও, এই কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর জন্য প্রিপেয়ার না, কারণ এখানে তো যেটা যুক্ত আছে সেটা কিরকম, এটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। কার্বন মানে CH, এখানে H, এখানে H, এখানে O, তো এখানে CH, তো অক্সিজেন কার সঙ্গে যুক্ত আছে? কার্বনের সঙ্গে যুক্ত আছে। তো অক্সিজেন যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তো হাইড্রোজেন বন্ধন আসছে না। যদি অক্সিজেন যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকতো, এক্ষেত্রে যেটা হয়েছে সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন আসছে, কিন্তু এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আসছে না। আর হাইড্রোজেন বন্ধন যদি না আসে, এরা একক অনুরূপে অবস্থান করবে। আর একক অনুরূপে যদি অবস্থান করে, তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম হবে। এটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল বলে, দুটো অণুর মধ্যে আকর্ষণ বল। আর ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে দুটো অণু, আর এদের ক্ষেত্রে অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। আর হাইড্রোজেন বন্ধন দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে হাইড্রোজেন বন্ধনের শক্তি কিন্তু এই ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলের থেকে বেশি হবে। দুটো অণু আমরা গ্যাসের চ্যাপ্টারে পড়বো, ভ্যান ডের ওয়াল দুটো অণু, যে কোনো দুটো অণু ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। তো ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকা, এটা ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল দ্বারা যুক্ত, এটা কি দ্বারা যুক্ত থাকে? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে তুমি হাইড্রোজেন বন্ধনের শক্তি এই ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলের শক্তির থেকে অনেক বেশি, সুতরাং এক্ষেত্রে এদের স্ফুটনাঙ্কটা বেশি হবে। সুতরাং এরকমভাবে অনেকগুলো প্রশ্ন তোমরা করবে। আমি এই তিনটে প্রশ্ন আমি দেখিয়ে দিলাম। আর কি এরকমভাবে করবে, আস্তে আস্তে করে তোমরা এখানে শিখে যাবে সবগুলো। আচ্ছা, তারপর দেখো এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন বলেছে যে গ্লুকোজ C6H12O6, আর এখানে হচ্ছে চিনি মানে সুক্রোজ C12H22O11। তো C6H12O6 আর C12H22O11 এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে সুক্রোজ। তো এরা তো সমযোজী শাখা সত্ত্বেও আমরা কিন্তু সবাই জানি যে এরা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়। সমযোজী আমরা কি জানতাম যে আয়নীয় যৌগ জলের মধ্যে দ্রবীভূত হয়, কিন্তু এরা সমযোজী হওয়া সত্ত্বেও জলের মধ্যে দ্রবীভূত হয়। কেন জলের মধ্যে দ্রবীভূত হয়? কারণ এদের মধ্যে OH গ্রুপ আছে। এদের গ্লুকোজের 6টি OH গ্রুপ, গ্লুকোজের স্ট্রাকচার খোঁজো তোমরা 12-এ পড়বে, 6টি OH গ্রুপ আছে। আর এই সুক্রোজে 8টি OH গ্রুপ আছে। আর এই OH গ্রুপগুলো দ্বারা দেখো এখানে যদি গ্লুকোজের যদি এই OH গ্রুপটা থাকে, এই OH গ্রুপ, এই তো গ্লুকোজের এদিকে কোনো পার্ট থাকে, তো OH গ্রুপ আছে মানে OH গ্রুপ আছে মানে এদের মধ্যে OH গ্রুপটা প্রেজেন্ট আছে। আর এইদিকে যেদিকে থাকুক না কেন, এদিকে এই C6H12 আরো অন্যান্য পরমাণুগুলো এইদিকে আছে, তো OH গ্রুপটা প্রেজেন্ট আছে। এবার OH গ্রুপটা যদি প্রেজেন্ট আছে, এখানে যদি জলের মধ্যে দেখো এই জলের যে মলিকুল, এই জলের অক্সিজেনের সঙ্গে এই গ্লুকোজের চেয়ে OH-এর চেয়ে সেটার সঙ্গে কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। আর হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে বলে এরা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হতে পারবে। আর সুক্রোজের ক্ষেত্রেও তাই হবে। সুক্রোজের ক্ষেত্রে OH আছে, এই OH-টা জলের সঙ্গে বিক্রিয়া করে দিতে পারবে, জলের সঙ্গে বিক্রিয়া করতে পারবে না, জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। হাইড্রোজেন বন্ধন তৈরি করার ফলে এটা জলের মধ্যে দ্রবীভূত হবে। সুতরাং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যদি সমযোজী হলেও এটা জলে দ্রবীভূত হয়, কারণ কি? ডিউ টু দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন বন্ডিং এর জন্য এরা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়। তো এরকমভাবে করবে, এরকমভাবে আরও কয়েকটা প্রশ্ন এরকমভাবে আছে, 3-4টে প্রশ্ন এরকমভাবে তোমরা করবে। তারপর বরফ গলালে আয়তন কমে বা জলের চেয়ে বরফের ঘনত্ব কম, এই প্রশ্নগুলো আমরা যখন
কোন চ্যাপ্টার করবো, যখন হাইড্রোজেন চ্যাপ্টার করবো তখন এই প্রশ্নের উত্তর পাবো। এখানে যা যা প্রশ্ন আছে, যা যা প্রশ্ন তোমাদের এখানে প্রায় 21-22টা প্রশ্ন আছে, প্রত্যেকটা আমি 4-5টা প্রশ্ন বলে দিলাম। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা ক্লাস 11-12 এর পরে যখন ইনঅর্গানিক কেমিস্ট্রি আসবে, সেই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু এইগুলোর এক্সপ্লেনেশন হবে। তুমি এখন যেটাকে নজর দাও, আমি যে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো করো। এই প্রশ্নগুলো যখন আসবে, এই প্রশ্নগুলো কিন্তু হাইড্রোজেন বন্ডিং মানে রাসায়নিক বন্ধনের প্রশ্ন কিন্তু হিসাবে আসবে না, ভালো করে বোঝো। তখন হাইড্রোজেন বন্ডিং এর প্রশ্নগুলো যখন আসবে, তখন সেটা কিন্তু অন্য চ্যাপ্টারের প্রশ্ন হিসেবে আসবে। যেমন আমি এই H2O লিকুইড, H2S গ্যাস, এটা ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেকবার প্রশ্নটা এসেছে, এবং তখন কিন্তু এটা হাইড্রোজেন বন্ডিং এর প্রশ্ন হিসাবে এসেছে, কিন্তু কোন চ্যাপ্টার হিসাবে সেটা হচ্ছে গ্রুপ 16-এর মৌল হিসাবে এসেছে, গ্রুপ 16-এর প্রপার্টিস হিসাবে এসেছে। এটা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের প্রশ্ন হিসাবে আসেনি। রাসায়নিক বন্ধন তো 12-এর নেইও। সুতরাং এই যে প্রশ্নগুলো, তোমরা এই প্রশ্নগুলো 4-5টা করালাম, তোমরা বাদ বাকিগুলো জিনিসটা করতে পারবে তোমাদের পছন্দ মতো। বাদ বাকি নাহলে যে যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ক্লাস 11-12-এর শেষ অবধি তোমরা কিন্তু সব প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে, একদম নিশ্চিত থাকো। কিন্তু হাইড্রোজেন বন্ধনের বেসিক কনসেপ্টটা, হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে গঠিত হয়, হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার শর্ত কী কী, হাইড্রোজেন বন্ধনের টাইপস কী কী, হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধনের মধ্যে কে বেশি শক্তিশালী, তো সবগুলোই কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করলাম। তো হাইড্রোজেন বন্ডিং নিয়ে একটা খুব ইন্টারেস্টিং আলোচনা কিন্তু আমাদের মধ্যে হলো, এবং আরও যে যে প্রশ্নগুলো আছে আমি তো বলছি যে অন্যান্য যখন ইনঅর্গানিক কেমিস্ট্রি আসবে তখন হাইড্রোজেন বন্ডিং ব্যাখ্যায় আমরা কিন্তু সেইগুলো করে দিতে পারবো। এখন যেটুকু করলাম সেটুকুতে ফোকাস করো, এবং যদি পারো তো বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকেও কিছু কিছু সমাধান করার চেষ্টা করো। হয়তো অনেকগুলোই পারবে না, অনেকগুলো বুঝতে পারবে না, আবার যারা পারবে তারা অনেকগুলোই বুঝতে পারবে। তো সমাধান করো, তোমাদের আপ টু ইউ। নাহলে এইটুকু বেসিক কনসেপ্টগুলো এটা একটা খাতার মধ্যে লিখে নিয়ে তোমরা কিন্তু নোট তৈরি করে এই জায়গাটাকে রেখে দাও। দেখবে তোমাদের পরবর্তীতে ইনঅর্গানিক কেমিস্ট্রিও কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি যখন অজৈব রসায়ন পড়ো তখন অজৈব রসায়নে এইসব কনসেপ্টগুলো ব্যবহৃত হবে। আজকে এই পর্যন্তই। এরপরে আর একটা বা দুটো লেকচারের মধ্যে খালি মলিকুলার অরবিটাল থিওরি আমার বাকি আছে, এমওটি। তো বড় চ্যাপ্টার শেষ করতে হবে, কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে করতে হবে। মলিকুলার অরবিটাল থিওরি এটা একটা বা দুদিন হয়তো লাগতে পারে, একটা এপিসোডও শেষ করার চেষ্টা করবো বা দুটো এপিসোডও শেষ করতে পারি, দেখা যাক কটা এপিসোডে শেষ করতে পারি, কিন্তু তোমরা ততক্ষণ এটা প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্তই, এরপর নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ধন্যবাদ।